আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি শাকিব খান অভিনীত তুফান মুভিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা শাকিব খান অর্থাৎ তুফানকে দেখতে পাই। সে একটা পার্টিতে লাল পানি খাচ্ছিল, আর সেখানে কিছু পাওয়ারফুল লোকজনও ছিল। তারা তাদের সাথে শাকিব খানের কাটাকাটি করে, আর শাকিব খান বলে আমার কথা মতো কাজ করো, কনফার্ম পাস। তখন সবাই থমকে যায়। লাবলু সাহেব বললেন, এই তুই ক্যাডারে, জীবনে কয়রা মার্ডার করছিস? বেশি হলে 5টা, 10টা। এখানে যাদের দেখছিস তারা কমপক্ষে হলেও 50টা ঝেড়েছে। 100-র উপরে মার্ডার না করলে তুই নিচে বয়। সেখানে উপস্থিত একজন মহিলা লিডার, সে তুফানকে বলে, এই জানো, তুমি কাদের সামনে কথা বলছো? আবার আমাদের সামনে সিগারেট তুলছো? এই কে আছিস, কলারটা ধর আর বের কর ওরে। তখন গার্ডরা তাকে বের হয়ে যেতে বলে। তুফান ভালো ছেলের মতো ওইখান থেকে চলে যায়। তখন সবাই তাকে গালি দিচ্ছিল। তুফান তখন বাইরে যায় আর গাড়ির ডিকিটা খুলে। এরপর সব থেকে পাওয়ারফুল গানটা নিয়ে সে ভেতরে যায় আর মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দেয়। এখন শুধু তুফান, পুরা রাজত্ব তার। এরপর দেখা যায় একটা খুব সুন্দর সকাল। শান্ত ঘুম থেকে উঠে আর একটা গান ধরে। গানের নাম আমার এখন পকেট ফাঁকা। সে একজন বেকার ছেলে। তার সঙ্গী হলো জুলি। জুলি একজন কস্টিউম ডিজাইনার। আর শান্তর খুব ইচ্ছা সে সিনেমাতেই অভিনয় করবে। একদিন জুলি শান্তকে একটা শুটিং দেখতে নিয়ে যায়। ওইখানে এলাকার 2-3 জন লোক চলে আসে। নায়ক ওই লোকদের সাথে অভিনয় করে। ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে মারামারি লেগে যায়। তখন জুলি আসে মেকআপ করতে। ওই লোকগুলো জুলিকে ধরে টানাটানি করে। ওইখানে শান্ত এসে তাদের মার শুরু করে দেয়। আর একটা খুব সুন্দর ফাইটিং সিন দেখানো হয়। শান্তর এমন ফাইট করছে দেখে পরিচালক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল শান্তকে তার পছন্দ হয়েছিল। বাসায় ফিরে জুলি শান্তের ফাইটিং এর খুব তারিফ করছিল। শান্ত বলে জুলির গায়ে হাত দেওয়া দেখে সে আর শান্ত থাকতে পারেনি। জুলি বলে সে একটা জিনিস বুঝতে পারে না, ওই গুন্ডাগুলো শান্তকে দেখে এত ভয় পাচ্ছিল কেন। হঠাৎ বাইরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। শান্ত বাইরে গিয়ে দেখতে পায় একজন গর্ভবতী মহিলার প্রসব বেদনা উঠেছে। শান্ত দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু হাসপাতালে তো ও নেগেটিভ রক্ত নেই। তাই শান্ত একটা দারুণ কাজ করে ওই সময় সে মহল্লাতে ফিরে যায় আর মসজিদের মাইকে ঘোষণা করে যে আমাদের মহল্লাতে শিপন চাচার ওয়াইফ অসুস্থ, তার জন্য ও নেগেটিভ রক্ত লাগবে। আপনাদের মধ্যে যদি কারো রক্ত ও নেগেটিভ হয় তাহলে সে যেন মসজিদের সামনে আসে। শান্ত যখন কথা শেষ করে বাইরে আসে তখন দেখা যায় মহল্লার প্রায় শতখানেক লোক রক্ত দেওয়ার জন্য ওইখানে হাজির হয়েছে। শান্ত দেখে খুব খুশি হয় আর ওইখান থেকে একজন নিয়ে চলে যায় হাসপাতালে। এরপর শান্তর জীবন এভাবেই চলে মহল্লাদের লোকজন নিয়ে। একদিন সে সিনেমাতে চান্স পেয়ে যায় আর শান্ত তখন মহা খুশি। কিন্তু শুটিং শেষে বাসায় ফিরে সে সবাইকে বলতো সে কি কি অভিনয় করেছে। যেমন সে বলে আজ সে নায়ককে বেঁধে নায়িকাকে কাঁধে তুলে নেয়, তারপর তাকে নিয়ে জঙ্গলে চলে যায়। উপস্থিত সবাই বলে তারপর তারপর, শান্ত বলে তারপর আর বলা যাবে না, বাকিটা দেখতে হবে সিনেমা হলে। শুটিংয়ে আরো কিছুদিন চলে। পরিচালক শান্তকে খুবই উৎসাহ দেয়। শান্তের সিনেমার নায়িকা সুজানা, সে শান্তর দিকে তাকিয়ে থাকে কি যেন একটা ভাবে। একদিন শান্ত সুসানাকে জুলির সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সুসানা শান্তকে অন্য নজরে দেখে। যাই হোক, শুটিং শেষ হয়। সিনেমা হলে মুক্তি পায় শান্তের প্রথম সিনেমা। জুলিয়ার শান্ত সহ মহল্লার লোকজনও যায় সিনেমাটি দেখতে। সবাই খুব এক্সাইটেড, কিন্তু শান্ত আর জুলি তো অবাক হয়ে যায়। যে অংশে শান্ত আসার কথা সে অংশে শান্তের কোনো উপস্থিতি নেই।
তখন স্ক্রিনের বাইরে রাখা হয়েছে তাকে। জুলি খুব হতাশ হয়ে বাসায় আসে, আর লোকজনও তাকে নিয়ে হাসাহাসি করে। শান্তর সারা জীবনের ইচ্ছা সে অভিনয় করবে, সে তো অভিনয় করলো, তাকে বাদ দেওয়া হলো। এটা সে কিছুতেই মানতে পারে না। বাসায় ফিরে সে আর জুলির সান্ত্বনা নিতে চায় না। জুলিকে বাসা থেকে বের করে দিয়ে সে একা থাকতে চায়। প্রচণ্ড রাগ হতাশায় সে সিদ্ধান্ত নেয় সে ট্রেনের সামনে জীবন দেবে। তাই তো সে সেভাবে প্রস্তুতিও নিচ্ছিল। ঠিক সে সময় শান্তকে গাড়ি করে তুলে নিয়ে যায় এক অজানা গন্তব্যে। সে বলে সে আর বাঁচতে চায় না, সেখানে যেতে বেশ কিছু চেকপোস্ট পাড়ি দিতে হয়। আর অন্যদিকে দেখা যায় কেউ একজন জানতে চায় তুফানকে মারার কন্ট্রাক্টটা কে নিয়েছিল। স্বীকার করলে 1 কাঁটা, স্বীকার না করলে 10 কাঁটা। একজন স্বীকার করে নেয় সে কন্ট্রাক্টটা নিয়েছিল। এরপর সামনে আসে তুফান। প্রথমে সে বন্দুক হাতে নিলেও পরে সে একটা হাতুড়ি নেয় আর সেটা নিয়ে তাকে আঘাত করে। এর মধ্যে শান্তকে নিয়ে আসা হয়। এবার প্রথম সামনাসামনি হয় তুফান আর শান্ত। বোঝা যায় দুজনেই আসলে দুই চরিত্র, কিন্তু চেহারা তো হুবহু মিল। তুফান শান্তকে বলে, অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউকে দেখা যায় ওইখানে সেখানে, কিন্তু আমি তো এখানে। তাহলে ওইখানে কে? কোনো চর নাকি শত্রু? তারপর তো সূচনা আমাকে বলল আমার মতো একজনকে সে দেখেছে, অভিনেতা। কিন্তু আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি মানুষ আগেই দেখে ফেলে, তখন সিনেমা ফ্লপ। সূচনা বলে, এজন্য তোমার আগের সিনেমাতে তুমি ছিলে না, কারণ তুফানের জীবন নিয়ে সিনেমা তৈরি করা হবে, আর সেই ছবির হিরো তুমি। হিরো হওয়ার কথা শুনে তার মনে আবার আশা জাগে। আর তুফান বললেই এই ব্যবসাটা দিয়ে হবে না, ওকে বিদায় করো। তুফানের মতো চেহারা থাকলে তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তুফান তার বাবাকে বলে তাকে সার্জারি করে তুফানের মতো করে নিয়ে আসতে। তখন শান্ত কাঁদতে কাঁদতে বলে, আমি পারবো ভাই, আমাকে কেউ কোনো চান্স দেয় না, আমাকে সবাই শুধু বাদ দিয়ে দেয়। আমাকে একটা সুযোগ দেন, আমি অনেক ভালো অ্যাক্টিং করব ভাই, আমাকে মাত্র 2 মাস সময় দেন, আমি আপনার মতো হয়ে দেখাবো। তখন তুফান রাজি হয় আর শান্তকে সময় দিয়ে চলে যায়। তুফান যাকে বাবা ডাকে তার নাম আব্দুল গনি। সে শান্তকে বলে 2 মাস এই ডেরায় থাকতে হবে, যেহেতু তুফানের সিনেমা তুফানের জীবন নিয়ে নির্মিত হবে। শুরু থেকে তার জীবনের সবকিছু তোমাকে জানতে হবে। গনি মিয়া তুফানের জীবন শুরু থেকে বলতে শুরু করে। তুফানের জন্মের সময় তার মা মারা যায়। গনি মিয়া বলতে থাকে গল্পটা একটা প্রতিবাদী বাবার, গল্পটা একটা মানুষ থেকে কিলার হয়ে ওঠার সন্তানের গল্প। এক অন্ধকার রাস্তার, যে রাস্তায় শুধু আগানো যায়, পিছানো যায় না। জমি দখলের অত্যাচার আর চড়া সুদের প্রতিবাদে শুরু হয় এক আন্দোলন, অত্যাচারী শাহনওয়াজের বিরুদ্ধে। তুফানের বাবা প্রতিরোধ গড়ে তোলে। শাহনওয়াজ এলাকার সব খারাপ কাজ আর সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে। সে একদিন চলে আসে তুফানের বাবার কাছে আর জানতে চায় তার গলার জোর কি বেশি হয়েছে। তুফানের বাবা বলে, গলা থাকলে তো জোর বেশি হইবই। তুফানের বাবা বলে, গলা থাকলে তো জোর বেশি হইবই। নেওয়াজ তাকে ধরে নিয়ে যায় এবং তুফান সহ সবার সামনে তার গলা কেটে আলাদা করে ফেলে। তুফান তখন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নেওয়াজ যখন চলে যাচ্ছিল তখন তুফান হাতে দা তুলে নেয় আর পেছন থেকে দূরে গিয়ে নেওয়াজের মাথাও শরীর থেকে আলাদা করে ফেলে। এক রাক্ষসকে দমন করতে আরেক রাক্ষসের জন্ম হয়। আর তখন থেকেই তুফান মানুষকে ঘৃণা করে। যেদিন তুফান শাহনাজকে মারে তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন তুফানকে বাঁচানোর একটাই রাস্তা, শহরের সব কার্যকলাপ চায়ের দখলে। শহর থেকে পুলিশ সব চালানোর কাণ্ডারি বাঁশি। পুলিশের পথ আটকায়। পুলিশ বাঁশিকে বলে তুফানকে তারা হাতে নাতে ধরেছে,
প্রায় 100 মানুষ সাক্ষী। তখন জেল হবে, 18 বছর পূর্ণ হলে ফাঁসি। বলে যে যাবার সে তো চলে গেছে। এই সম্ভাবনাময় ছেলেটারে জেলে দিয়া লাভ কি? একটা 15 বছরের ছেলে শাহনাজের মতো মানুষকে দিনের আলোতে মারছে। তাহলে 25 বছর বয়স হলে কি করব ভাবছো একবার? এই পোলা কোনো সাধারণ পোলা না। এই পোলা একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। এরপর দৃশ্য বর্তমানে। তুফান বলে বাসি ভাই জানতো না আমি একদিন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। ধীরে ধীরে তুফান হয়ে উঠে অপ্রতিরোধ্য। রাজনীতি, আন্ডারওয়ার্ল্ড সবখানেই তুফান। তাকে থামাতে নিয়োগ দেওয়া হয় সিআইডি অফিসার আকরামকে, যে রসিক ধরনের। এদিকে শান্ত তুফানের মতো নিজেকেই গড়ে তোলে। সে তুফানের সামনে বসে পা নাড়াচ্ছে। তুফান বলে, খালি শুট করলে কি তুফান হওয়া যায়? পুরাই ঝাপসা, তুই পারবি না, যা। শান্ত বলে, আমি পারবো ভাই, আমাকে একটা সুযোগ দেন। তুফান বলে, করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে, যা ঢিলটা দান করে আয়। এবার শান্ত খুশি হয়। তুফান স্টাইলে হাঁটা শুরু করে, চলে আসে সেই করিডোরে, আর বলে ব্যবসা করতে চাইলে 70%। শান্তের কথায় ডিল পাকা হয়। এদিকে সুজানা তুফানকে ডাক দিছিল। তুফান তাকে যেতে বলে, আর শান্ত আসে, বলে 70%-এ ডিল ডান। তুফান খুব খুশি হয়। তারপর বলে, ঠিক আছে চল আমরা আরেকটা গেম খেলি। তুই আমার বেডরুমে যা। আজ রাতে তুই সুজানার সাথে থাকবি। সুজানা যদি তোরে চিনতে না পারে তুই পাস। শান্ত যাবার জন্য রাজি হয়। আর তুফান বলে, কোনো ঘাবলা টাবলা করিস না, এটা আমার। শান্ত লজ্জা পেয়ে বলে, আমি অভিনেতা ভাই। শান্ত সোজা রুমে যায়। সুজানা তাকে ধরে বলে, তুফানকে আজ বড্ড হ্যান্ডসাম লাগছে। আর সেও রোমান্টিক মুডে আছে। তখন তুফান নিজেকে সারাতে চায়। আর সে বলে আজ তার মুড নেই। এভাবে শান্ত তুফানের ভরসা জিতে নেয়। এবার তুফান দুবাই যাবে। আর শান্তকে বলে, তুমি এখানে সব মিটিং অ্যাটেন্ড করবে। তারপর শুটিং শুরু হবে। শান্ত তুফানের পা ছুঁয়ে সালাম করে। তুফান সুজানাকে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর তুফান আর শান্ত দুজনেই রওনা দেয়। দুই গাড়ি দুই দিকে যায়। কে যে তুফান আর কে যে শান্ত বোঝাই যায় না। এদিকে সূচনাও কাউকে ফোন দিয়ে বলে, এই গাড়িতে কিন্তু সত্যিই তুফান আছে। তুফানের গাড়ির সামনে সিআইডি আকরাম অপেক্ষা করছে। সে দূর থেকে তুফানের গাড়িতে শুট করে। আর উল্টে যায় তুফানের গাড়ি। দরজা খুলে বাইরে আসে আহাত তুফান। আর বলে, আমি তুফান না। আর আকরাম কোনো কথাই শোনে না। একের পর এক শুট করে তুফানকে। মাটিতে লুটে পড়ে তুফান। শেষ হয়ে যায় তুফান অধ্যায়। একটা হাসপাতালে আকরাম গুলি করে করে সামনে আগায়। এরপর সে একটা কেবিনে যায়, যেখানে অসুস্থ একজন হাত বাড়িয়ে দেয় আকরামের দিকে। একটা বাঘ নিয়ে বসে আছে। সে আর কেউ না, তুফান। আর এ অসাধারণ টুইস্টের মাধ্যমে শেষ হয় আমাদের এই মুভি। বাকিটা দেখতে তুফান 2 এর জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।